আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ অন্যরকম। একটা গভীর রাতের ট্রেন যাত্রা, আর সেই যাত্রায় জীবন আর মৃত্যুর সীমানাটা কেমন যেন ঝাপসা হয়ে যায়। ভাবুন তো একবার, কনকনে শীতের রাত আর হাওড়া স্টেশন। সেখানে রাহুল নামের এক যুবক পাগলের মতো ছুটছে, কারণ তাকে শেষ ট্রেনটা ধরতেই হবে। কিন্তু কেন এত তারা? কারণ ওর গন্তব্য গোপালপুর। আর এই যাত্রাটা কিন্তু কোনো প্ল্যান করে হচ্ছে না। পারিবারিক এক ভীষণ দুঃসংবাদের কারণে ওকে এক্ষুনি রওনা দিতে হচ্ছে। তো এই জরুরি যাত্রা এক বিষণ্ণ যাত্রা শুরু। প্রশ্নটা হলো, কি এমন হলো যে রাহুলকে এই গভীর রাতে একা একা ট্রেনে চড়তে হচ্ছে? কারণটা সত্যি খুব দুঃখের। ওর দাদু হরিদাস মারা গেছেন, তাই আজ রাতেই ওকে গোপালপুরে মামার বাড়ি পৌঁছতে হবে। শেষকৃত্যের কাজ তো আর ফেলে রাখা যায় না। আরও কোনো মতে প্রায় ফাঁকা ট্রেনটায় উঠে পড়ল। তো ট্রেনে উঠে বসার পর রাহুল খেয়াল করল যে কামরাটা একদম ফাঁকা হলেও সে কিন্তু একা নয়। আর ঠিক এইখান থেকেই গল্পের আসল রহস্যটা শুরু হয়। ওর ঠিক সামনেই একজন লোক বসে আছে, যার মুখটা একটা কালো চাদরে ঢাকা। অদ্ভুত ব্যাপার হলো, এই লোকটাই কিন্তু রাহুলকে ট্রেনে উঠতে একটু সাহায্য করেছিল, কিন্তু মুখটা এমনভাবে ঢাকা যে একটা কেমন যেন অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ সেই অচেনা লোকটা কথা বলে উঠল, আর যা বলল তা রাহুলের বুকের ভেতরটা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 2 বছর ধরে দাদু তোকে দেখতে চাইছিল, তখন সময় পেলি না কেন? রাহুল তো একেবারে ভাবছে, আপনি এসব জানলেন কি করে? মানে একজন সম্পূর্ণ অচেনা লোক তার পরিবারের ভেতরের খবর এত নিখুঁতভাবে কি করে জানে? লোকটা উত্তরে বলল, আমি তোমার দাদুর বন্ধু, উনি আমাকে সব বলেছেন। ব্যাখ্যাটা শুনতে তো স্বাভাবিকই লাগছে, তাই না? কিন্তু রাহুলের মনে ততক্ষণে একটা খটকা লেগেই গেছে। আর এরপর যা যা ঘটতে শুরু করে তাতে সেই সামান্য খটকাটা একটা বিরাট আতঙ্কে পরিণত হয়। এই সাক্ষাৎটা আর অদ্ভুত থাকে না, হয়ে ওঠে অলৌকিক। ট্রেনটা বর্ধমান জাংশনে এসে থামল, আর ঠিক তখনই পরপর কয়েকটা ঘটনা ঘটল। প্রথমে হুট করে ট্রেনের আলো নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য। ঠিক তখনই রাহুলের কাছে ওর মামার ফোন এলো। ফোনটা ধরতেই আলো আবার জ্বলে উঠল, আর আলো জ্বলে ওঠার পরেই রাহুল এমন কিছু দেখল যা ওর রক্ত জমিয়ে দেওয়ার মতো। আলোটা ফিরে আসার সাথে সাথেই রাহুলের চোখ গেল ট্রেনের মেঝের দিকে, আর যা দেখল সেটা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। টকটকে লাল রক্ত মেঝেতে ছড়িয়ে পড়ছে, আর রক্তটা আসছে ঠিক ওর সামনে বসা ওই লোকটার পা থেকে। কিন্তু রক্তের চেয়েও ভয়ঙ্কর ছিল অন্য একটা জিনিস। রাহুল ভালো করে তাকাতেই দেখল লোকটার পা দুটো সম্পূর্ণ উল্টো, মানে গোড়ালিটার সামনে আর পায়ের আঙুলগুলো পেছনে। ছোটবেলায় ভূতের গল্পে যেমনটা শোনা যায়, ঠিক সেই রকম। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর অবশেষে ট্রেনটা গোপালপুর স্টেশনে এসে পৌঁছল। আর এখানেই গল্পের শেষ রহস্যটার জট খুলবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পুরো প্ল্যাটফর্ম খালি। রাহুল ভয় ভয় করে ট্রেন থেকে নামল, আর নেমেই দেখল সেই লোকটা ওকে ডাকছে। রাহুল তখনও একটা স্বাভাবিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছে। ও শেষ চেষ্টা হিসেবে আবার মামাকে ফোন করল। জিজ্ঞাসা করল, মামা, দাদুর কি কোনো বন্ধু ছিল? ওপাশ থেকে মামার উত্তর এলো, না রে, তোর দাদুর বাইরে কোনো বন্ধু ছিল না। এই একটা কথাতেই সব যুক্তির দরজা বন্ধ হয়ে গেল। তাহলে কে এই লোক? আর ঠিক তখনই ওই অচেনা লোকটা হেসে ফেলল। তারপর ধীরে ধীরে মুখ থেকে তার চাদরটা সরিয়ে দিল। রাহুল যা দেখল তাতে ও হতবাক। এটা কোনো ভয়ঙ্কর ভূত নয়, এ তো ওর দাদু হরিদাস। শরীর থেকে যেন একটা দিব্যজ্যোতি বের হচ্ছে। ভাবা যায়, যার শেষকৃত্যের জন্য রাহুল এত পথ ছুটে এসেছে, তিনি ওর সামনে দাঁড়িয়ে। আর এখানেই পুরো গল্পটা মোড় নেয়। যেটা এতক্ষণ একটা ভয়ের গল্প ছিল, সেটা মুহূর্তের মধ্যে একটা গভীর ভালোবাসার গল্পে পরিণত হয়ে যায়। ওর দাদুর আত্মা তখন ওকে বলল, তুই ঠিকঠাক পৌঁছাতে পারবি কিনা, তাই মৃত্যুর পরেও তোকে এগিয়ে আনতে এসেছিলাম। যা, শেষবারের মতো আমার মুখটা দেখে নে। মানে এটা কোনো ভয়ের ব্যাপার ছিল না, ছিল নাতির জন্য এক দাদুর নিখাত ভালোবাসা আর চিন্তা। এই কথা বলে সেই জ্যোতির্ময় মূর্তিটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, আর রাহুল এক অদ্ভুত অনুভূতি নিয়ে দৌড় দিল শ্মশানের দিকে। তাহলে শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায়, এটা কি একটা ভূতের গল্প নাকি ভালোবাসার? হয়তো আসল সত্যিটা হলো, অন্ধকার রাতের ভয়কে ছাপিয়ে যায় সেই ভালোবাসা যা মৃত্যুর পরেও আমাদের পথ দেখাতে পারে।